হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 16। এর আগে আমরা 15টা সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। কয়েকদিন ক্লাস গ্যাপ গেছে, দিতে পারিনি একটু সমস্যার জন্য। যদিও আমি রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে কিছু সমস্যা এসে যায়, যে সমস্যাগুলোতে একটু ক্লাস দেওয়া হয় না। তাই কয়েকদিন ক্লাস দেওয়া হয়নি, কিন্তু আবারও আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে এই সিরিজটা কন্টিনিউ করার, যেটা আমি জানি তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি জানিয়ে রাখি যে ইংলিশ গ্রামারের অল ডিটেলস বা অল কনসেপ্ট, অল চ্যাপ্টার সমস্তটাই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে করানো রয়েছে। তোমরা যারা মোটামুটি ইংলিশে দুর্বল, ইংলিশে খুব একটা জ্ঞান নেই বা মোটামুটি জ্ঞান রয়েছে, তারা কিন্তু এই প্লেলিস্টে চলে যেতে পারো। সেখানে ন্যারেশন, ভয়েস, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, এরর কারেকশনের সমস্ত কনসেপ্ট সবটাই করানো রয়েছে। তোমরা কিন্তু অনায়াসে সেখান থেকে দেখে নিজেদের যে ইংলিশের বেস সেটাকে কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো বেশি কথা না বলে আজকে আমাদের প্র্যাকটিস সেট আমরা শুরু করে দিই। যেমন আমরা ইন ডিটেলে প্রত্যেকটা ব্যাখ্যা করি, সেই রকম ভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা করব। প্রথম কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? হি কুড নট হেল্প ড্যাশ ড্যাশ দ্যাট ওয়ে নাও অ্যান্ড দেন। তাহলে আমরা একটা জানি, কুড হচ্ছে, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। কুড নট হেল্প, এখানে অ্যাকচুয়ালি একটা বাট বসতে পারতো, কিন্তু যেহেতু এক্সামিনার দেয়নি, আমরা মনে রাখবো যে এর পরে আমরা যে মেন ভার্বটাকে নিই সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অলওয়েজ, এবং এখানে ভার্বের ফার্স্ট ফর্মটা বসে যাবে। তাহলে এখানে কি আছে? লুক আছে, লুকড আছে, লুকিং আছে, ওয়াজ লুকিং আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, লুকিং ভার্বের আইএনজি, লুক পাস্ট ইনডিফিনিট ভার্বের, তাহলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা? হি কুড নট হেল্প লুক দ্যাট ওয়ে নাও অ্যান্ড দেন। তাহলে কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে হবে এখানে আমাদের আইএনজি বসে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি বসবে? আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখে দেবে। Due to limited finances, Shahid could not undergo the surgery. No error, modal auxiliary. আমরা আরো একটা জিনিস এখানে ক্লিয়ার করব। ধরো আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, তারপরে আমাদের যে কোনো একটা মোডাল ভার্ব আছে, এবং তারপরে আমরা কি জানি যে মেন ভার্বটা আমরা বসাচ্ছি, সব সময় খেয়াল রাখবে এর সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না, সাবজেক্ট যাই হয়ে যাক না কেন। যেমন এখানে দেখো শাহিদ আছে, এখানে দেখো আমরা আন্ডারগো এর সাথে ইএস যুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের মনে হয়েছে সাইড দা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ইএস যুক্ত করতে পারি। কিন্তু আমরা কি মনে রাখবো যে আমরা মোডাল ভার্ব যখন বসবে তার আগে যাই সাবজেক্ট থাকুক না কেন, তারপরে আমরা কোনো মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব না। তাহলে আমাদের ভুল কোথায় রইল? অপশন সিতে। ক্লিয়ার? নোট ডাউন করে রেখে দেবে। ইউ মাস্ট রিচ দ্য এয়ারপোর্ট অন টাইম, আইদার ইউ উইল মিস ইউর ফ্লাইট। তাহলে আমরা কি জানি? আইদার তার সাথে একটা অর কো রিলেটিভ কনজাংশন বসে। এর মিনিংটা কি না বুঝলে আমরা বুঝতে পারবো না। ইউ মাস্ট রিচ দ্য এয়ারপোর্ট অন টাইম, তোমাকে অবশ্যই এয়ারপোর্টে ঠিক সময় মতো পৌঁছতে হবে। আর না হলে কি হবে? ইউ উইল মিস ইউর ফ্লাইট, তুমি তোমার ফ্লাইটটাকে মিস করে যাবে। এখানে আমাদের কি করতে হবে? আমরা জানি অর দিয়ে। ক্লিয়ার? তাহলে এখানে আইদারের জায়গায় অর হবে। তার মানে কি? হয় তোমাকে এটা করতে হবে, না হলে তোমার জীবনে এটা ঘটবে। অর মানে কি? অথবা। তাহলে এখানে অপশন সিতে আমাদের ভুল আছে। হয় তুমি পৌঁছাও, নাহলে তুমি মিস করে যাও ট্রেন। তাহলে ইউ মাস্ট রিচ দ্য এয়ারপোর্ট অন টাইম, অর তোমাকে এয়ারপোর্ট ঠিক সময় পৌঁছতে হবে, অথবা তুমি ট্রেনটা মিস করে যাবে। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করে রাখবে কিন্তু। আইদার অর, নাইদার নর, এগুলো হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে নাউন, প্রোনাউন, কনজাংশন, অ্যাডজেক্টিভ সমস্ত এরর কারেকশন করানো আছে। এই ভয়েস চেঞ্জটা বারবার আসে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, এটা হয়তো আমাদের মুখস্থ হয়ে গেছে। কি? once a promises should be kept, promises should be kept, once a promise should be kept, promises should be kept by someone. তাহলে আমরা কি আছে? প্রমিসেস। তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট, এটা আর ব্যাখ্যা করার দরকার নেই, সেই ক্লাস 9 থেকে আমরা করছি, মনে হয় মুখস্থ হয়ে গেছে আমাদের। ক্লিয়ার? তাহলে এটা একটা ভয়েস চেঞ্জের কনসেপ্ট। ভয়েস চেঞ্জ যারা জানো না তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে কিন্তু ভয়েস চেঞ্জের সমস্ত কনসেপ্ট তোমরা পেয়ে যাবে, একদম ক্র্যাশ কোর্সের মতো সাজানো আছে।
প্লিজ গিভ মি 2 ডজনস ব্যানানাস অ্যান্ড এ পিস অফ কোকোনাট। এখানে পিস হবে PIEC, ঠিক আছে। তাহলে এটা নাউনের এরর। আমরা কি জানি কনসেপ্ট কি, প্রথমে একটা নাউন, তারপরে একটা ইউনিট, তারপরে একটা নাউন, এবং এই যেটা একটা থাকবে এটা হচ্ছে একটা নিউমেরাল থাকে সবসময়, এখানে সবসময় নাম্বার থাকে না, সরি এখানে নাউনটা তোমরা কেটে দাও, এটা নিউমেরাল করে দাও। নিউমেরাল মানে কোনো সংখ্যা। তাহলে যখন কোনো সংখ্যা থাকবে তারপরে একটা ইউনিট থাকবে, সেই ইউনিটটা অবশ্যই আমরা মোটামুটি নাউন হিসাবে ধরতে পারি। আচ্ছা এটাকে কেটে দাও, তাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে এই যে মেন আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে এই মাঝের যে ইউনিটটাকে আমরা নিয়ে কি করব। যেমন 2 আছে সংখ্যা, ব্যানানা নাউন, এই মাঝের ইউনিটটা অলওয়েজ সিঙ্গুলার, এইটা শুধু মনে রেখে দেবে তাহলেই যথেষ্ট। তাহলে ডজেনটাকে আমরা কি করেছি, এস যুক্ত করে প্লুরাল করে দিয়েছি, তাহলে আমাদের অপশন বি তে ভুল আছে। তাহলে আমরা এটা কি করব, নিউমেরাল যেটা 2 আছে সেটা 2 এর জন্য নিউমেরাল, ইউনিট হচ্ছে যেটা ডজেন সেটা, আর নাউনটা কি ব্যানানা। তাহলে আমাদের মাঝের যে ইউনিটটা থাকবে সেটা যে কোনো কনসেপ্টে এরকম যদি থাকে তাহলে সেটা সবসময় কি হয়ে যাবে, সিঙ্গুলার। He is one of the best writers that has written in the time for seminar. তাহলে এখানে আমাদের মনে হতে পারে এখানে হ্যাজটা সঠিক, কারণ এখানে হি আছে, কিন্তু আমরা জানি যখন কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তার আগের নাউন অনুযায়ী পরের ভার্বটা বসে। তাহলে এখানে রাইটার্সটা কিসে আছে, এই রাইটার্স এটা হচ্ছে আমাদের একটা প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার যদি সাবজেক্ট হয় তারপরে যে ভার্বটা বসবে সেটা নিশ্চয়ই হ্যাভ, সেটা নিশ্চয়ই হ্যাজ হবে না। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা আমরা কি খাতায় নোট ডাউন করে রাখবো, কারণ এখানে কিন্তু আমরা হ্যাজ করে বা নো এররে টিক মেরে বাড়ি চলে আসতে পারি। ক্লিয়ার? নেক্সট 7, নো সুনার ডিড দ্য শিপ টাচ দ্য শোর হোয়েন দ্য সেলার জাম্পড ইনটু দ্য ওয়াটার। তাহলে এটা কি কনজাংশন, এবং একটু আগে দেখেছিলাম আমরা আইদার অর নাইদার নট, সেই রকমই একটা নো সুনারের সাথে যে কোরিলেটিভ কনজাংশনটা আমরা বসাই সেটা হচ্ছে THAN, এটা কিন্তু ই নয়, মাথা রাখবে, দেন নয়। তাহলে এখানে এই যে কোরিলেটিভ কনজাংশন, এখানে হোয়েন হবে না, এখানে হয়ে যাবে দেন। হোয়েন কখন থাকে, যদি আমরা হার্ডলি করি তার সাথে যে কোরিলেটিভ কনজাংশনটা আমরা বসাই সেটা হচ্ছে হোয়েন। তাহলে এখানে আমাদের পার্ট সি তে ভুল আছে, কারণ এখানে হোয়েনের পরিবর্তে দেন হয়ে যাবে। ক্লিয়ার? হি কেপ্ট হিজ বুক ড্যাশ মাইন্ড। তাহলে সে বইটা কোথায় রেখেছিল, বিসাইড, অ্যাসাইড, অ্যারাউন্ড। তাহলে সে আমার পাশে রেখেছিল, তাহলে বিসাইড হয়ে যাবে সঠিক উত্তর। এবং বিসাইডস মানে কি, একটা ছাড়াও আর একটা আছে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট অলরেডি আমরা জানি, তোমরা যারা জানো না তোমরা আবার প্রিপোজিশনের ক্লাস দেখে নেবে ক্র্যাশ কোর্সে, এইসব কনসেপ্ট তোমরা অনায়াসে শিখে যাবে, তোমাদের কোনো চাপ হবে না। The most talented of these 3 boys are my friend's son. তাহলে এখানে মনে হতে পারে এই যে 3 boys এটা হচ্ছে একটা আমাদের কি জানি, এটা হচ্ছে আমাদের একটা প্লুরাল নাম্বার। এইটা দেখে আমাদের মনে হতে পারে যে এখানে আর ঠিক আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে সাবজেক্ট সেটা হচ্ছে দ্য মোস্ট ট্যালেন্টেড, এবং দ্য মোস্ট ট্যালেন্টেড এটা যদি আমাদের সাবজেক্ট হয় এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে আমাদের এই যে ইস্ট, এই আরটা এটা হয়ে যাবে ইজ। আমরা কি কনসেপ্ট জানি মনে রাখবো, নাউন প্লাস অফ প্লাস নাউন, এইরকম যদি কম্বিনেশন থাকে তাহলে এই প্রথম নাউন অনুযায়ী আমাদের ভার্বটা বসে। তাহলে এখানে 3 বয়েজ নাউন আছে, তাহলে মোস্ট ট্যালেন্টেড এই অনুযায়ী আমাদের কি ভার্বটা বসে যাবে, খাতায় নোট ডাউন করবে কিন্তু। নেক্সট, জেনুইন। জেনুইন মানে কি, একদম যেটাকে আমরা বলতে পারি খুব আসল যেটা। তাহলে পিওর মানে কি, খাঁটি। রিলায়েবল মানে ভরসাযোগ্য। লেজিটিমেট মানে কি, বৈধ। অথেন্টিক মানে কি, একদম খাঁটি, বা যেটাকে আমরা বলতে পারি জেনুইন। জেনুইন মানে কি, যাকে আমরা খুব একটা অবিশ্বাস করতে পারি না, যাকে দেখলেই মনে হয় এর মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। ঠিক আছে? তাহলে অথেন্টিক, একদম জেনুইন। আমরা বলি না অথেন্টিক, যেটাকে আমরা বলি একদম জেনুইন, মানে কি তার মধ্যে কোনো ভাঁওতাবাজি নেই, সে একদম জেনুইন লোক, বা যে কেউ হতে পারে। ক্লিয়ার? কুইট মানে কি, কোনো কিছুকে ছেড়ে দেওয়া। ইন্টেন্সিফাই মানে কি, তীব্র করা। স্লেক মানে কি, প্রশমিত করা বা দমন করা। ডিজার্ট মানে কি, ছেড়ে চলে যাওয়া। আর ইনভলভ মানে কি, কোনো কিছুতে যুক্ত হওয়া। তাহলে কুইট মানে তুমি ছেড়ে গেলে, ইনভলভ মানে তুমি সেখানে যুক্ত হলে। তাহলে অ্যান্টোনিম, বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট,
12 কি বলছে? ওয়ান হু লাভস বুকস, যে বই পছন্দ করে। যে বই পছন্দ করে তাকে আমরা বলি কি? যে বই পছন্দ করে তাকে আমরা কি বলি? যে বই পছন্দ করে তাকে আমরা বিবলিওগ্রাফার না, এখানে অনেকে ভুল করতে পারে, ঠিক আছে, এখানে আমরা করে দেবো বিবলিওফাইল। মাথায় থাকে যেন, বিবলিওফাইল, যে বই খুব ভালোবাসে, সারা দিন বই পড়তে পছন্দ করে। ক্লিয়ার? নেক্সট, বার্ডস অফ দ্য সেম ফিদার। বার্ডস অফ দ্য সেম ফিদার এই ইডিয়মস এর মানে হচ্ছে যে একই, মানে কি বলা যেতে পারে, যে একই রকমের ব্যক্তি, এও রাগী সেও রাগী, এও শান্ত সেও শান্ত, মানে একই চরিত্রের লোক। তাহলে পার্সন অফ সেম ক্যারেক্টার, অপশন ডি তে টিক মেরে দিয়ে আমরা বাড়ি চলে আসবো এবং এগুলোকে খুব সহজ আমরা মুখস্থ রাখবো। 14 কি বলছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা সঠিক বানান বের করতে হবে। তাহলে ক্যারেক্টার বানান আশা করছি আমরা ভুল করতে পারি। এই যে CH এ আর এ আছে না, এখানে আমরা অনেক সময় ই করে দিই, তাহলে কিন্তু দুটো এ মনে রাখতে হবে, এর স্কোয়ার অর্থাৎ দুটো এ, আর এর আগে এ আর এর পরে এ, ক্যারেক্টার মানে চরিত্র যেটাকে আমরা বলি। ক্লিয়ার? এটাকে কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। এবারে কি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বল, যেটাকে আমরা একটু দেখে নেব, কারণ এখানে 1 আর 6টা সমান থাকে, বাকি PQRS কে পরিবর্তন করতে হয়। দেখা যাক, দিস ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর আলা অ্যাট ওয়ার্ক। আলা একজন ব্যক্তি বা মেয়ের নাম হতে পারে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আলার জন্য কাজের ক্ষেত্রে। ইট ওয়াজ এ কোল্ড ডে, এটা একটা খুব শীতলতম দিন ছিল, বাট আলা উড বি ওয়ার্ম, কিন্তু আলার খুব একটা গরম লাগছিল, ঠান্ডা লাগছিল না। ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিলস অ্যালোন, এই প্রথমবারের জন্য সে ওই যে সিল মাছ থাকে সমুদ্রে, সেখানে সে কি শিকার করতে যাবে। ফার্স্ট হি পুট অন হিজ ফার লিন্ড জ্যাকেট, সে তার একটা লোমের জ্যাকেট ছিল, পশমের জ্যাকেট ছিল, সেটা পরে নিল। দেন হি পুট অন মিটেন্স এন্ড বুটস অফ ডিয়ার স্কিন, আচ্ছা ডিয়ার আর স্কিনটাকে একটু আলাদা করলে ভালো হতো, টু প্রোটেক্ট হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট ফ্রম কোল্ড, এবং সে তার পাকে এবং হাতকে গরম রাখার জন্য বুট পরলো, হাত গ্লাভস পরলো, সেগুলো কিসের তৈরি ছিল? হরিণের চামড়ার। ফাইনালি হি পিকড আপ দ্য গান, শেষমেশ সে গানটা হাতে তুলে নিল। অ্যান্ড হি হ্যাড ক্লিনড সো কেয়ারফুলি দ্য ডে বিফোর, সে কি করেছিল? সেই গানটাকে বা সেই বন্দুকটাকে ওই শিকারে যাওয়ার আগের দিন খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিল। তাহলে আমরা এবার অপশন অনুযায়ী যাব। তাহলে কি, প্রথমে আমরা দেখছি এটা 1 হবে, তো ওটা আমরা দেখে নিচ্ছি যে 1-এরটা 1 আর 6-এরটা 6, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে কিউ হতে পারে কি? দিস ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর আল্লাহ, আল্লাহর জন্য এটা একটা কাজে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। তাহলে ডি হতে পারে কি? কিউ ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট, না, সে যে প্রথমবারের জন্য যাচ্ছে, সেটা যাওয়ার জন্য তাকে কি দিনটা খুব ঠান্ডা ছিল, এটা আমাদের বোঝাচ্ছে, তাহলে এটা আমরা কেটে দিলাম। পি হতে পারে কি? হ্যাঁ, পি হতে পারে, যে দিনটা খুব ঠান্ডা ছিল কিন্তু আলার গরম লাগছিল। তাহলে এরপরে আর আছে, আর এ কি বলছে? ফার্স্ট হি পুট অন হিজ ফ্লার জ্যাকেট, কিন্তু না, এটা আমাদের বলতে হবে যে প্রথমবারের জন্য সে যাচ্ছে, তাহলে এখানেও আমরা কেটে দিলাম। কিউ হতে পারে কি? ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট, তাহলে যখন আমরা প্রথম এই ডি এরটা কেটে দিয়েছি, তখন বিটাও আমাদের কেটে দিতে হবে। তাহলে পড়ে রইল অপশন এ, সেটাই আমাদের সঠিক। দেখা যাক, PQRS যা আছে সেটাকেই এরা উত্তর করে দিয়েছে, কত বুদ্ধিমান দেখো, যাতে তোমরা কনফিউশনে পড়ো। কিন্তু আমরা যখন PQRS করব এরকম কিন্তু আমরা একটু বুঝে বুঝে করব, কারণ সিকোয়েন্সটাকে যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাহলে প্রথমে যেটা দেখলাম যে এটা আলার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, 1 নম্বর। দিনটা কেমন ছিল? খুব ঠান্ডা ছিল, কিন্তু আলার একটু গরম লাগছিল। প্রথমবারের জন্য সে শিকার করতে যাচ্ছে, সে তার জ্যাকেটটা পরলো, তারপরে সে তার বুট এবং হ্যান্ড গ্লাভস পরে নিল। ফাইনালি মানে শেষমেশ 6-টা পাল্টাবো না, সে গানটা তুলে নিল, যেটাকে সে আগের দিন পরিষ্কার করে রেখেছিল। ক্লিয়ার? এই হচ্ছে PQRS এর খেলা। PQRS যখনই তোমরা করবে অবশ্যই কিন্তু অপশন অনুযায়ী যাবে, না হলে কিন্তু কখনোই সিকোয়েন্সটাকে মেলাতে পারবে না, বা মেলাতে পারলেও অনেক টাইম লেগে যাবে, কিন্তু পরীক্ষায় আমাদের হাতে এত টাইম থাকে না, সেই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 15টা কোয়েশ্চেন করলাম, যেমন আমরা প্রত্যেকদিন করে থাকি, কিন্তু কয়েকদিন ক্লাস গ্যাপ গেছিল, তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। চেষ্টা করব অন্তত একদিনের ইন্টারভালে এইরকম প্র্যাকটিস সেট যেন আমাদের চলতেই থাকে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। প্র্যাকটিস সেট নাম্বার 17-এ খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।